গণ অভ্যুত্থানের মিত্রপক্ষসমূহের মধ্যে বিভক্তির দায়ে অভিযুক্ত হবেন। ইন্ডিয়ার বসানো পতিত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের বশ্যতা স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার পথে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠেলে দিচ্ছেন তাদেরকে কোণঠাসা করে ফেলেন। ঘটনাগুলো ঘটাচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, প্রত্যেকটারে আয়না ঘরে নিয়ে শেষ করে দিতে হবে সোজা হিসাব, কারণ এগুলোর জায়গা বাংলাদেশে নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, স্বৈরাচার সরকার শেখ হাসিনা নিজের পতনের পরপরই ভারতে গমন করেছেন এবং তার জন্য দোষাচ্ছেন এখন বর্তমান ডক্টর ইউনূস এবং যুক্তরাষ্ট্র ও বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। ইতিমধ্যে কিন্তু ভারত বা সজীব ওয়াজিদ জয় শেখ হাসিনার পক্ষ থেকে ডক্টর ইউনূসকে কিন্তু বারবার হুমকি দেওয়া হচ্ছে, বাংলাদেশকে হুমকির মুখে ফেলানোর জন্য নানান ধরনের ষড়যন্ত্র চালানো হচ্ছে, যেমনটা গতকাল গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলার থেকে লক্ষ্য করা যায় এবং সজীব ওয়াজিদ জয়ের বক্তব্য এবং রাজনৈতিক মাঠে আর আবার ফিরে আসার বক্তব্য থেকেই কিন্তু এটি স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে এবং জীবন নাশের হুমকিতেও কিন্তু বর্তমানে ডক্টর ইউনূস আছেন। তার জন্য ব্যাপক প্রোটোকল প্রয়োজন, কেননা এই স্বৈরাচার শেখ হাসিনা ভারতের চক্রান্তে কোনো একটা কিছু যে কোনো সময় করে ফেলতে পারে। সর্বশেষ এ সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন, কোনো পাবলিক হিয়ারিং প্রকাশ্য জনগণের মধ্যে যাচাই বাছাই ছাড়া বিপ্লবের অংশীজন, সমর্থক এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ যারা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক বৈধতা এবং ন্যায্যতা সরবরাহ করছেন তাদের সকলের সাথে পরামর্শ করে আপিল বিভাগের নতুন বিচারপতিদের নিয়োগ করেন। এর অন্যথা করলে বৈধতার সংকটে পড়বেন এবং গণ অভ্যুত্থানের মিত্রপক্ষসমূহের মধ্যে বিভক্তির দায়ে অভিযুক্ত হবেন। ইন্ডিয়ার বসানো পতিত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের বশ্যতা স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার পথে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠেলে দিচ্ছেন তাদেরকে কোণঠাসা করে ফেলেন। আশা করি বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী দস্যুদের আজকের কুপ্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আপনাদের হুঁশ ফিরবে, সজাগ এবং সচেতন হবেন। যারা রাস্তায় আছেন, গণ অভ্যুত্থানকারী সংস্থার কেন্দ্রে যারা নীতি নির্ধারণ, কৌশল প্রণয়ন এবং সমন্বয় করতেছেন তাদের বলবো, আপাতত বিজয়ের আনন্দে আত্মহারা না হইয়া দ্রুত রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা মোকাবেলার কাজে মনোযোগী হন। প্রতিবিপ্লব ঠেকানোই এখনকার প্রথম কাজ। আমি আগের ভিডিওতে বলছি, দেশে এখন কোনো বিরোধী দল নাই, সুতরাং আমরা যারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখছি তারাই বিরোধী দলের কাজটা করব। এটা আমরা করব কয়েকটা জরুরি কারণে। কি কি কারণে? প্রথমত, এই সরকার একটা অত্যন্ত ক্রিটিক্যাল সময় দেশের শাসনভার গ্রহণ করছে। এই সরকারের সাফল্যের উপর নির্ভর করতেছে আমরা আমাদের বিজয় ধরে রাখতে পারবো কি পারবো না, নাকি আমাদের দ্বিতীয়বারের স্বাধীনতা ব্যাহত হয়ে যাবে। সুতরাং এই সরকারকে গঠনমূলকভাবে সমালোচনা করা, সহায়তা করা আমাদের কর্তব্য। দ্বিতীয়ত, এই সরকার যে প্রক্রিয়া গঠিত হয়েছে এবং এতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাতে এর সাথে সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই ঐতিহাসিক বিপ্লবের যে স্পিরিট তা আগামী দিনগুলোতে সঠিকভাবে বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে আমার গভীর সন্দেহ আছে। তাই এই সরকারকে লাইনে রাখার কাজটাও বিপ্লবীদেরকেই করতে হবে। তৃতীয়ত, এই সরকারের 16 জন উপদেষ্টার মধ্যে 12 জনেরই সরকার পরিচালনার কোনো দৃশ্যমান যোগ্যতা এবং অভিজ্ঞতা নাই। এরা নিশ্চিতভাবে মেস আপ করবেন। তাদের ভুল এবং ব্যর্থতা নির্দেশ করা একটা অতি গুরুত্বপূর্ণ কাজ। বাংলাদেশের মিডিয়া যদি বিশ্বাসযোগ্য হতো তাহলে এই কাজটা তারাই করতে পারতেন, কিন্তু ফ্যাসিস্ট আমলে আমরা আমাদের মিডিয়ার যে দাসসুলভ এবং অনেক ক্ষেত্রে গণবিরোধী ভূমিকা দেখছি তাতে এদের উপরে বিন্দুমাত্র আস্থা রাখা যায় না। তাছাড়া এই মিডিয়া হাউসগুলোর মালিকেরা প্রায় সব ক্ষেত্রেই পলাতক গণখনি হাসিনার অনুগ্রহপ্রাপ্ত, চরম অসৎ, দুর্নীতিগ্রস্ত, লুটেরা ব্যবসায়িক গোষ্ঠী। এরা সুযোগ পেলে বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে। চতুর্থত, এই সরকার ভুল করলে বা ব্যর্থ হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং তার ভারতীয় পৃষ্ঠপোষকেরা তার পুরো সুযোগ নিয়ে আবার ঢুকে পড়ার চেষ্টা করবে। ইতিমধ্যে ভারত সরকার ইউনূস সরকারের প্রতি গভীর নেতিবাচক মনোভাব দেখাইছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন নাই। ভারতের মিডিয়াতে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে ব্যাপক নেতিবাচক এবং উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে। আমি এই প্রসঙ্গে আবার পরে আসবো। সুতরাং ভারত যে তার হারানো উপনিবেশ ফিরে পাওয়ার জন্য সুযোগের অপেক্ষায় আছে তা আমরা ইতিমধ্যেই ভালোভাবে উপলব্ধি করতে পারছি। এই পরাজিত শক্তি হাসিনা এবং তার প্রভু ভারত যাতে এদেশের রাজনীতি এবং শাসনে কোনোভাবে পুনঃপ্রবেশ করতে না পারে সেই জন্য সরকারের সমালোচনার স্পেসটা আমাদের দখলেই রাখতে হবে। পঞ্চমত, গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তির প্রতিষ্ঠার জন্য সরকারের গঠনমূলক সমালোচনার একটা সুস্থ ধারা তৈরি করা অত্যন্ত জরুরি। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সমালোচনা হতে হবে নির্মমভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ। এতকাল আমরা দেখছি বিভিন্ন সরকারের সমালোচনাকে শত্রুতামূলক বলে মনে করা হইতো।
এই নষ্ট সংস্কৃতি থেকে বেড়ায় আসতে হবে। এই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের উদ্দেশ্যে আমি বাংলাদেশের কয়েকজন গুণী, অভিজ্ঞ এবং পরীক্ষিত দেশপ্রেমিক ব্যক্তিদেরকে নিয়ে একটা ফোরাম গঠন করার পরিকল্পনা করছি, যার নাম হবে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া পরিষদ। বিভিন্ন গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যবস্থা আছে। এই পরিষদ দেশের প্রধান প্রধান ইস্যুর উপরে আমরা কি কি নীতি ব্যবস্থা নিতে পারি তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করব, জনগণকে সম্পৃক্ত করব, সরকারকে লাইনে রাখার চেষ্টা করব এবং সর্বোপরি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যাতে ব্যর্থ বা বেহাত হয়ে না যায় তার সর্বাত্মক চেষ্টা করব। একই সাথে আমরা দেশের এবং জাতির বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক অধিকার এবং সকল প্রকার মানবাধিকার এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো কনস্পিরেসি, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে অবহিত রাখব, যাতে তারা এই সমস্ত অশুভ চক্রান্ত ব্যর্থ করে দিতে পারেন। আমি আশা করব প্রফেসর ইউনূস আমাদের এই ভূমিকা ইতিবাচকভাবে এবং গুরুত্বের সাথে গ্রহণ করবেন। এই কথাটা আমি বলতেছি এই কারণেই যে প্রফেসর ইউনূসের একটা কথায় আমার কিন্তু খটকা লাগছে। স্যার, আপনি কিছু মনে করেন না, আমি এটা বলতাম না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হইতেছি। আপনি বলছেন যে এখন থেকে আপনার কথা শুনতে হবে। না স্যার, আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে, জনগণের কথা শুনতে হবে। মনে রাখবেন, এই বিপ্লবের নায়ক কিন্তু আপনি না। আমরা যা বলবো সেটা সত্যি ভেবেই বলবো। আপনি প্রথমে এয়ারপোর্টে এই কথা বলছেন, কিন্তু আমার কথা শুনতে হবে, এটা স্বৈরাচারের কণ্ঠস্বর স্যার। আমরা এটা নিয়ে সঙ্গত কারণে কথা বলিনি, কিন্তু এইটা ভাবেন না স্যার যে আমরা এটা লক্ষ্য করিনি। আমরা লক্ষ্য করছি এবং নোট রাখছি। এই বিপ্লবের ফসল যাতে লুট হইয়া না যায়, আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেন আবার বিদেশিদের পায়ে বিসর্জিত না হয়, তার জন্য আমরা আমাদের জবান খোলা রাখব। দেশ কিন্তু গ্রামীণ ব্যাংক না স্যার, আর আপনি কিন্তু দেশের এমডি না স্যার। হ্যাঁ, যাই হোক, আপনাকে এবং আপনার সরকারকে আমাদের কথা শুনতেই হবে। আমাকে কিঞ্চিত এটা রূঢ়ভাবে বলতে হইল, কারণ এটা শুধু আপনি বলেননি, এক উপদেষ্টা দায়িত্ব নিতে না নিতেই বললেন কঠিন এবং বিব্রতকর প্রশ্ন করবেন না। এই সরকার কতদিনের হতে পারে, এইরকম আপনার কোনো প্রত্যাশা আছে? আপনি আমাকে কোনো কঠিন প্রশ্ন করেন না। এটা তো স্বৈরাচারের ভাষা। এই মনোবৃত্তি নিয়ে কি করে একজন একটা বিপ্লব উত্তর সরকারের স্থান পায়, ভারী উদ্বেগের বিষয়। আমি আরো উদ্বিগ্ন, এই সরকারে ১-১১ ৩-৩ ব্যক্তিত্ব জায়গা পেলেন কি করে এবং কারা কারা। আসেন আমরা একটু দেখি। এর মধ্যে একজন হইতেছেন ব্রিগেডিয়ার সাখাত, যাহার সম্পর্কে আগের ভিডিওতে বলছি, কিন্তু উনার কীর্তি এতই মহৎ যে উনার সম্পর্কে বললে আর শেষ হবে না আর কি। ২০০৮-এর নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ জিতলো জানেন? আওয়ামী লীগ পাইল ৪৯% ভোট, আর বিএনপি পাইল ৩৩.২০% ভোট। আর সিট পাইল আওয়ামী লীগ কত? ২৩০, আর বিএনপি ৩৩ মাত্র। এটা কেমনে কিভাবে হইল? আসেন এটা একটু দেখি, এবং এর পিছনে কুশীলভ কে ছিল। জাতীয় সংসদে কিছু আসন আছে আওয়ামী লীগ পাবেই, যতই খারাপ অবস্থা হোক। মানে এখনো যদি ইলেকশন হয় তাও পাবে। কিছু আসন আছে যা বিএনপি পাবেই, যতই খারাপ অবস্থা হোক। বিএনপি প্রায় ১৫০টার মতো আসনে এক ধরনের টাগ অফ ওয়ার চলে, মানে টানাটানি চলে আর কি। কে জিতবে নিশ্চিত না। একটা কিংবা দুইটা কেন্দ্রের ফল হিসাব বদলে দেয়। এই এম সাখাওয়াত হোসেন ২০০৮ সালের ১৩৩টা আসনের সীমানা এমনভাবে পুনর্বিন্যাস করে যেন ১৩৩টা আসনে নিশ্চিতভাবে আওয়ামী লীগ পায়। যেই একটা দুইটা কেন্দ্র দিয়া ফলাফল বদলে যেতে পারতো, ওই একটা দুইটা কেন্দ্র এমন একটা আসনের সাথে যুক্ত করে দেওয়া হয় যা আসলে ওই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে এবং বাংলাদেশকে নিয়ে যদি কোনো নৈরাজ্য চিন্তা ভাবনা তিনি ভারতে বসে বসে প্ল্যানগুলো করেন, এদিকে সজীব অজিত জয় আবারও নাকি রাজনীতিতে আসার জন্য বিএনপির সাথে সমঝোতা করারও কথা ভাবছেন। সবকিছু মিলে হাসিনার কপালে কি পরিমাণ দুঃখ আছে, আসুন বিস্তারিত জানবো আজকের এই তথ্যে। আমি আমার ভিডিওর শুরুতেই আমাদের বাংলাদেশে বসবাসকারী সকল যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যে ধর্মেরই আছেন, যদি প্রকৃতপক্ষেই আপনার এলাকায় কোনো ধরনের আপনাদের বাড়িঘর অথবা আপনাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাতপ্রাপ্ত হন, যদি আপনি রাজনৈতিক ক্যারেক্টার ফ্রি হন, বোঝেন নাই, আমাদের বাংলাদেশে রাজনৈতিক কারণে অনেক সময় সংঘর্ষ হয়, তবে বিষয়গুলোকে অন্যভাবে উপস্থাপন করা হয় ভারতীয় মিডিয়ায়। আপনি রাজনীতি করেন না, রাজনীতির আগে পিছে নাই, কিন্তু আপনার বাড়িতে কেউ আঘাত করেছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হাত দিয়েছে, এমন ঘটনাগুলো যদি আপনার সাথে ঘটে থাকে, আপনার কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ঘটে থাকে, আমাদের কাছে পাঠান। আমরা সরাসরি সেনাবাহিনীর ইন্টেলিজেন্সদের কাছে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদেরও যোগাযোগ একটু আছে, আর বিষয়টা নিয়ে সরকারও খুবই কনসেন্ট্রেশন। দর্শক, শুরুয়াতটা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন থেকে।
বরাবরই ভারতের মিডিয়া বাংলাদেশের মধ্যে একটা জিনিস তারা সবসময় কাভার করেছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে হিন্দুরা নিরাপদ থাকে, কিন্তু বিষয়টা আসলে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। বাংলাদেশে বরাবরই আমাদের হিন্দু ভাইরা নিরাপদ, তারপরেও অনেক ক্ষেত্রে অনেক ঘটনা ঘটে, আর সেইগুলো নিয়ে আমরা যারা আছি এই দেশের মানুষ, আমরা সবাই ভাই ভাই, আমরা কিন্তু বিষয়গুলো নিয়ে খুবই সোচ্চার অবস্থান রাখছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আসলো না বিএনপি গেল, ডাজন্ট ফ্যাক্ট। এখন প্রশ্ন আসছে যে ওই দিন থেকে ভারতীয় মিডিয়াগুলা এত পরিমাণ গুজব ছড়াচ্ছে, অনেক পুরানা ভিডিও, তাদের দেশের ভিডিও ছড়াইয়া ছড়াইয়া শেষপেশ নিয়ে আমাদের জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের বাড়ি ঘরের মধ্যে আগুন লাগাই দিছে, মাশরাফির বাড়ির ভিডিও দিয়া ভারতে চালাই দিছে। স্বাভাবিক, রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে ভারতের মানুষ খুবই কনসার্ন করছে বিষয়গুলোতে। এরপরে শুরু করছে নানান ধরনের গুজব। যেমন সর্বশেষ যে গুজবটা আমরা দেখছি, আপনারা দেখছেন যে সারা বাংলাদেশে এই যে আমি দৃশ্যগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু বাংলাদেশেরই, যে প্রত্যেকটা জায়গায় আমাদের আমার যে এলাকা এখানে কোনো ঘটনা ঘটে নাই, সেখানে সবাই সেফ আছে আলহামদুলিল্লাহ। এটা কন্টিনিউ সেফই থাকবে, কারণ দেশটা তো সবার। বিভিন্ন জায়গায় এই মুহূর্তে যখন ঘটনাগুলো দুই একটা ঘটছে, হেফাজতে ইসলাম বলেন, জামাত শিবির বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগও বলেন, আমরা দেখছি যে সবাই বলছে তারা পাহারা দিচ্ছে, অনেক ছবিগুলো আমরা দেখছি। বাট তারপরেও একদল দুর্বৃত্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা কিন্তু ঘটিয়ে ফেলছে। যতটুকু না তিলের মতন ঘটনা হয়েছে, তালের আকারে ভারতীয় গণমাধ্যমগুলো যে ভূমিকা নিয়ে প্রচার করছে, কলকাতার পুলিশ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদি, তাদের তো সোর্স অফ ইন্টেলিজেন্স আছে, তাই না? তারা বলছে যে বাংলাদেশের ইস্যু নিয়ে গুজব ছড়ানো থেকে বন্ধ থাকেন। আর ফেসবুকে আপনি যা দেখছেন তা কি সঠিক? আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের মধ্যে একটা প্রবণতা আছে ভিউ। এখন একটা ভিডিও সেটা কবের জরুরি না, যেহেতু এই মুহূর্তে একটা উত্তাল অবস্থান, তো এই সিচুয়েশনে হয় কি একটা পুরোনো ভিডিও একটা আইনা ছাইরা দিয়া যে দেখে ये देखिए বাংলাদেশ में क्या क्या हिंदू भाई के साथ आप सोच জাগিয়ে, স্বাভাবিক তাদের দেশে এটা একটা রিফ্লেকশন ক্রিয়েট করার চেষ্টা করছে এটা গুজববাজ মহল। আমরা আমাদের বাংলাদেশে কখনোই, আমি আমার জায়গা থেকে সংখ্যালঘু শব্দটা ইউজ করা পছন্দ করি না, সেখানে আমি সরাসরি হিন্দু ভাইদের বললাম। এখন গত কয়েকদিন যাবৎ কিছু ভিডিও আসছে যে সীমান্ত দিয়া শত শত হিন্দু ভাইরা আপনার ভারত আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছেন, এমন কিছু ঘটনার ইনভেস্টিগেশনে নেমেছে গণমাধ্যম। তার মধ্যে আসছে কুড়িগ্রামের নাগেশ্বরীর একটা ঘটনা, যে 7 জন সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা আতঙ্কে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে গেছে। এই ভিডিওটা যখন প্রকাশ আসছে, দিন শেষে ইনভেস্টিগেশনে কি আসলো, দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।